দেখি একটু একটু ঘুরবেন দাদা, আপনি একটু ঘুরবেন, একটা ছবিটি নিচ্ছে। আমরা জাতীয় পতাকার প্রতি সম্মাননা প্রদানের মাধ্যমে আজকের এই মহতী মতুয়া বিশ্ব মতুয়া সেবা সংঘ ট্রাস্টের যে মহতী কর্ম উদ্যোগ তার শুভ সূচনা করার মতো মহৎ কাজটা শুরু করার জন্য আমরা সবাইকে আহ্বান করেছিলাম এবং উপস্থিত সবাইকে পেয়েছি। যারা তাদেরকে শ্রদ্ধা জানাই এবং যারা দূর দূরান্তে আছেন তাদেরকেও আমরা ভালোবাসা জানাই। আসুন আপনারা সবাই। এবারে আমাদের মতুয়া নিশান উত্তোলন করবেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি। স্বামী শোভনানন্দ, ওনাকে আমরা পেয়েছি। আমাদের এখানে তিনি ধুলি দিয়েছেন, এটা আমরা গর্বিত, আনন্দিত এবং আপ্লুত বটে। উনি আমাদের মতুয়া মহানিশান, সেই নিশানের উত্তোলন করবেন। আমরা জয় হরি বল মাধ্যমে এই মহানিশানের উত্তোলনের সঙ্গে সঙ্গে জয় হরি বল বলব। আসুন। জয় হরি বল।
ওনাকে বরণ করে নিলেন আমাদের মায়েরা। একটু মিষ্টি মুখ করানো হয়েছে। ডাক্তারবাবু, তন্ময় বাবু, তন্ময় বিশ্বাস, একটু আপনাকে সকাল থেকে পরিষেবা দিচ্ছেন তন্ময় বাবু, ওনাকে আসার জন্য আবেদন রাখছি। আমরা বরণ করে নেব তন্ময় বিশ্বাসকে। মহারাজের বরণ পর্ব চলছে। উলুধ্বনি শঙ্খধ্বনি আরেকবার। তারক ছাত্রী কৃপানন্দে ধ্বনি করো। ডাক্তারবাবু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তাহে একদিন করে উনি এখানে বিনামূল্যে এলাকার সাধারণ মানুষের পরিষেবায় নিজের সময়, মূল্যবান সময় আমাদের কাছে বিলিয়ে দেবেন, ব্যয় করবেন। আমরা খুব গর্বিত। আমি বুঝবো এটা। আপনারা একটু কম প্রকাশ করুন। বিশ্বাস মালা দিয়ে থাকে মনোজ বিশ্বাস। কোথায় আছেন? একটু মনোজ বিশ্বাসকে ডেকে নাও। মনোজ বিশ্বাস ব্যস্ত আছেন অন্য কাজে, বলুন। আপনি আসুন। হরষিত রায় এই মুহূর্তে আর পাচ্ছি না। মনোজ বিশ্বাসকে কাছে না পেয়ে আমরা আরেকজন কর্মীকে এই মহান কাজের জন্য অংশগ্রহণের আহ্বান জানালাম। বরণ করা যে মহতি কাজ। হরিচাঁদ, গুরুচাঁদ, তারচাঁদ, প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি করো। হরি বল, হরি বল। মনোজ বিশ্বাস হরিধ্বনি করো। একটু অনুদান দিন আপনারা। এবার দলপতিদের এখন আমরা দলপতিদের বরণ করবো। আমাদের তুমি নিজে বলতে পারো এটা, তুমি নিজেই বলো। হরি বল, হরি বল, হরি বল। মনোরঞ্জন মজুমদার দলপতি, তাকে বরণ করে নিচ্ছেন সম্মানের সঙ্গে এবং ভালোবাসার মাধ্যমে পুষ্প, মাল্যদান এবং প্রসাদের মাধ্যমে মায়েরা। আর বিনয় মজুমদার দলপতি আরেকজন। আমরা হরি বল, হরি বল, হরি বল। আমি ডেকে নিচ্ছি দক্ষিণ দলের অর্জুন পাইক মহাশয়কে এবং দলনেত্রী মানদা বালা। অর্জুন পাইক মহাশয়, অর্জুন পাইক সম্পর্কে আমার অবশ্য মামা হন। অর্জুন মামা একটু বোধহয়। আর মানদা বালা দলনেত্রী, দলপতি অর্জুন পাইক, দলনেত্রী ভদ্র মহোদয়গণ, তাদের সকলকে জানায় ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমি ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে আপনাদের
এখানে অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত হলাম। খুবই ভালো লাগলো আপনাদের ব্যবস্থাপনা। হরিচাঁদ গুরুচাঁদ সম্বন্ধে জানায় শ্রদ্ধা আমার বিনীত প্রণাম। ওনার কর্মধারা আমি খুব বিশেষ একটা জানি না, যতটুকু জানি তিনিও বড় কাজ করেছিলেন। সেই সময় হিন্দু ধর্ম সম্বন্ধে এবং মুসলিম সকলেই তার কাছে তিনি পড়াশোনা করিয়েছেন, ছাত্রদের পড়িয়েছিলেন এবং গোশালা তিনি ভাড়া নিয়েছিলেন স্কুল করার জন্য, যে দিনের বেলা যদি স্কুলটি হয় গোশালাটা আমাকে দিয়ে আমি বাচ্চাদেরকে পড়াবো। তিনি শিক্ষার আলোর বিস্তার করার জন্য হরিচাঁদ গুরুচাঁদ তারা অনেক কাজ করেছিলেন। এখনো অনেক যারা প্রাচীন মুসলমান আছে তারা কিন্তু বাংলাদেশে তারা স্বীকার করেন যে হরিচাঁদ গুরুচাঁদ তারা কি কাজ করেছেন। এখনকার প্রজন্ম যারা আছে তারা কেউ কিছু জানে না। এখনকার যে সমস্ত নবাগত আগামী দিনে যারা ভবিষ্যৎ যে সমস্ত ছেলেমেয়েরা জন্মেছে তারা ধর্ম সম্বন্ধে কিছু জানে না, কোনো মহাপুরুষের সম্বন্ধে কিছু জানে না। তাদের জীবনশৈলী যে কিভাবে তারা বড় হবে, আগামী দিনে তাদের যে সন্তান সন্ততি হবে তারা কিভাবে পরিচালিত হবে এ সম্বন্ধেও তারা অজ্ঞ। এখনো যে ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা, মোবাইল, ইউটিউব দেখে তারা যে কোন রাস্তায় চলছে। আমাদের যারা সনাতনী হিন্দু, আমাদের যে সনাতনী কথা, অ্যাকচুয়ালি তো আমরা হিন্দু তো নই। আমাদের হিন্দু কথাটা হচ্ছে আমাদের মুসলমানরা পরিষেবা, তারা আমাদের হিন্দু একটা গালি দিয়েছিল, সেইখান থেকে আমাদের হিন্দু বলে আমরা সেটাকে নিয়েছি। অ্যাকচুয়ালি তো আমরা সনাতনী। আমাদের সনাতন ধর্মের স্রষ্টা কেউ নেই। আমরা পার্টিকুলার বলতে পারবো না কে আমাদের ধর্মের স্রষ্টা, কে প্রবক্তা। আমরা মুসলমানদের আছে হযরত মুহাম্মদ এবং বৌদ্ধদের আছে বুদ্ধিস্ট, খ্রিস্টানদের আছে যিশু। আমাদের কি আছে? এরকম কেউ নেই। আমাদের মুনি ঋষিরা যেটা আচরণ করে গেছে আমরা সেই সনাতনী প্রথাকে আচরণ করে যাই, সেই আমরা সনাতনী হিন্দু। তো আমাদের সেই মুনি ঋষির আদর্শকে দেখে আমাদের বর্তমান সমাজে যেটা আমরা জানি না অনেকে, যে আমাদের গোত্র এসছে ওখান থেকে। যারা ভরদ্বাজ সম্প্রদায় ছিলেন, তাদের ভরদ্বাজ যারা শিষ্য ছিলেন, ভক্ত ছিলেন, তখন মুনি ঋষিরা প্রত্যেকেই বিবাহিত ছিলেন, মুনি পত্নী ছিল, সন্তান ছিল। তাই তাদের গোত্র হলো ভরদ্বাজ। যিনি বিশ্বামিত্র ছিলেন, বিশ্বামিত্র পরে ঋষিতে উপান্তরিত হয়েছিলেন, তার গোত্র হয়েছিল বিশ্বামিত্র গোত্র। আলিরমান যারা ছিলেন, আলিরমান মুনি, তার থেকে হচ্ছে আলিরমান গোত্র যারা সাহা সম্প্রদায়। এবং যিনি কাশ্যপ মুনি থেকে যাদের বংশ সৃষ্টি হয়েছিল তারা হলো কাশ্যপ গোত্র। এই প্রাচীন প্রথা আমাদের জানা, আমাদের মুনি ঋষির থেকে আমরা এসেছি, সেই জন্য আমাদের রক্তের শিরায় শিরায় সেই মুনি ঋষির রক্ত প্রবাহিত, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। যাই হোক, আজকে সকলকে জানাই, সকল গুরু সকল আমাদের কাছে প্রণম্য। কে ভারত শাস্ত্রপন্থী আমাদের সব থেকে যারা ধর্মীয় গুরু যারা, তারাই আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে বেশি। রামকৃষ্ণ মঠ তারা বলছে আমরা রামকৃষ্ণপন্থী। ভারত সে অন্তত এখনো স্বীকার করেনি, অনেক দর্শন শুনেছি। আমরা সকলকে শ্রদ্ধা করি, রামকৃষ্ণ মিশনকে শ্রদ্ধা করি, গৌরী মঠকে শ্রদ্ধা করি, ইস্কনকেও শ্রদ্ধা করি, তারপরে হরিচাঁদ গুরুচাঁদকেও আমরা শ্রদ্ধা করি। আমরা সকলকে নিয়ে চলি, কেন আমরা মূলত হিন্দু। মূলত আমাদের একই পথ, একই সাধনা, আমাদের ঈশ্বর সাধনা। আমরা কি করে এই জীবন, মনুষ্য জীবন পেয়েছি আর পাবো, এই জীবনকে কিভাবে উন্নত থেকে উন্নততর করতে পারবো, তার জন্যই গুরুর কাছ থেকে আমাদের দীক্ষা নেওয়া, সাধন ভজন করা। কিন্তু আমরা সাধারণ মানুষ, এখনকার যে প্রজন্ম ছেলেমেয়েরা আছে তারা এমন এমন কথা বলে যে কথার উত্তর নেই। আজকাল 17-18 বছর ছেলে মেয়ে, তাদের যে কি উচ্ছৃঙ্খল জীবন, সেই জীবন দেখলে মনে ভয় হয়। তারা কাউকে মানে না, কোনো শিক্ষক মাস্টার কাউকে মানে না, কাউকে শ্রদ্ধা করে না, বয়োজ্যেষ্ঠকে তাকেও শ্রদ্ধা করে না। আমাদের যদি সেই হিন্দুত্ব প্রাচীন প্রথাকে আমাদের যদি ধরে রাখতে হয়, আমাদের এমন দিন হচ্ছে সচেতন না করে যদি না চলতে পারি, ছেলেমেয়েকে শুধু ইংরেজি শিখালাম, ইংরেজি শিক্ষিত করলাম, পাশ্চাত্য দেশের শিক্ষা নীতিকে তাদের ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থা নিয়ে আমরা চলতে আরম্ভ করলাম, তাহলে আমরা চলে গেলাম। এই বাঙালি জাতি একদিন অনেক উন্নত ছিল, আজকে পৃথিবীর মধ্যে সব থেকে কলঙ্ক জাতি হলো আমাদের বাঙালি জাতি। বলতে খারাপ লাগে, কেউ অপরাধ নেবেন না, আমি ক্ষমা চাইছি, বাঙালি তুলে বলছি।
আমাদের নিজেদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় একজন কবি, তার নোবেল পুরস্কারটা আমরা চুরি করে খেয়ে বসে আছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনগাঁ তার বাড়ি, তার ঘাটশিলা বাড়িটা আছে, সেটাও আমরা দখল করে নিয়ে নিয়েছি, সেটাও দখল হয়ে গেছে। একটুখানি জায়গায় আমি নিজে গেছি, আমার ভারসাশ্রম সঙ্গে সঙ্গে ঘাটশিলায় আছে, আমি গিয়েছিলাম দেখতে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কোথায়। সচক্ষে দেখিলাম তার চারিপাশ কত বড় জায়গা, সব দখল করে, তার ঘরটুকু আছে, আর কিছু নেই, সব দখল হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। আমরা সেই বাঙালি জাতি, সব থেকে কলঙ্ক জাতি আমরা বাঙালি। আমরা কাউকে শ্রদ্ধা করি না, কাউকে মানি না, নিজেকে বড় কেউটে সব মনে করি, নিজেকে বড় কেউটে সব মনে করি, বলে আমি বিষ ঢালে সব ধ্বংস করবো। যার জন্য আমরা নেমে গেছি অনেক নিচে, তার বাড়িটাকেও দখল করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি, সাহিত্যিক এবং নাট্যকার, এত বড় শিল্পী, আমাদের গর্ব হওয়ার কথা, তার নোবেলটাকেও আমরা চুরি করে দিই। সেই নোবেলটা এখন আর খুঁজে পাওয়া গেল না, কত তদন্ত হলো, তাহলে আমরা কত নিকৃষ্ট জাতি। যদি আজকে সাউথ ইন্ডিয়ান হতো, আজকে দক্ষিণ ভারতের কেউ যদি হতো, বা ইউপির যদি কেউ হতো এরকম কবি তাদের মধ্যে, সেটাকে তারা যত্ন করে আটকে রাখতো, তাদের পাহারা দিতে হতো না। কিন্তু আমাদের জিনিস আমরা রাখতে পারলাম না, এই দুর্ভাগা জাতি আমরা। হ্যাঁ, আগে গোখেল বলেছিল ভারতবর্ষ যা ভাবে, পশ্চিমবঙ্গ বাংলা যেটা ভাবে, ভারতবর্ষ আগামী দিন পরের দিন ভাবে। আর আজকে এই বাঙালিকে দেখলে, আমি বিহারে 22 বছর ছিলাম, সেখানে বাঙালিকে দেখলে একটা গালি দেয়, ভর্তি বাঙালি বলে একটা বাঙালিকে গালি। আর যদি সিটে আসে বা ট্রেনে আসে, রিজার্ভেশন কামড়ায় উঠে বাঙালিকে লাথি মেরে সিট থেকে নামিয়ে দিয়ে তারা সেই সিটে বসে আসে। এই হলো আমাদের দুর্গতি। বাংলা আমরা যেখানে যাই সেখানে আমাদের এই দুর্গতি। এক জায়গায় আমরা শুনেছিলাম, কথা হচ্ছিল যে বাংলা থেকে কাঁকড়া বেরো গঙ্গাসাগর থেকে এখানে কাঁকড়া, সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে যাচ্ছে জার্মানি, কাঁকড়া নিয়ে একটা মেডিসিন তৈরি করবে। তারা সেই রিসার্চ করছে যে সুন্দরবনের কাঁকড়া, কেরালার কাঁকড়া, আরো নানান জায়গার কাঁকড়া নিচ্ছে। তো সেই বিজ্ঞানী যখন জাহাজে খাঁচায় করে কাঁকড়াগুলো নিয়ে যাচ্ছে, তো বাংলার আমাদের সুন্দরবনের কাঁকড়ার খাঁচার মুখ খুলে গেছে কোনো কারণবশত। তো বিজ্ঞানী সেই কর্মচারী আছে, বলছে স্যার এটা বাংলার সুন্দরবনে যে কাঁকড়াটা নিয়ে গেছি, এটা তো খুলে গেছে, পালিয়ে যাবে সব কাঁকড়া। কোথাকার কাঁকড়া? সুন্দরবনে, একদম কিচ্ছু করতে ওইভাবে রাখো। বলে ওরা এমনই একটা জাতি, একটা চলে গেলে আরেকটাকে টেনে ধরে নেবে, কেউ যেতে দেবে না, এক জায়গায় থাকবে, খোলা থাকবে, টেনে নামিয়ে রাখবে, ও যেতেই পালাতেই পারবে না। তার মানে এটাকে আমরা বাঙালি একজন উপরে আরেকজনকে টেনে দেবো। সমাবেশ অনুষ্ঠানে আজ যিনি আমাদের প্রধান আকর্ষণ, একটু আমাদের একটু শান্তিপূর্ণ ভাবে একটু আজকে এক মহতী শুভক্ষণ, আমরা বলবো এক ঐতিহাসিক শুভক্ষণ শুরু হলো। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারত সেবাশ্রমের স্বামীজি শুভানন্দজি। তাঁর মহামূল্য বক্তব্য আমরা শুনলাম। আপনারা হয়তো আজকে আমরা এত লোক উপস্থিত হয়েছি, আজকে অনেকে খেতে বসেছেন, সে যাই হোক আমাদের সময় একটু অতিবাহিত হয়েছে। আজকে সবাই শুনছেন, আজকে উনি যে মহামূল্যবান যে বক্তব্য রাখছেন, এই ভারতবর্ষ এবং বাঙালি জাতির যে করুণ পরিণতি, তার একটা দৃষ্টান্ত উনি রেখে গেলেন। আমি জানাই উনাকে মস্তক আবনত প্রণাম। এমন দৃষ্টান্ত আজকে বাংলায় বলার মতো কেউ নেই, অথচ ছন্ন ছাড়া এই বাঙালি জাতি আজকে ভারতবর্ষের চারিদিকে ছন্ন ছাড়া ছিন্নমূলে পরিণত। তার একটা দৃষ্টান্তমূলক কথাবার্তা উনি বলেছেন, বড় বড় আবেগ নিয়ে, বড় দুঃখ নিয়ে। উনাকে আমাদের তরফ থেকে আজকে যে বিশ্ব মতুয়া সেবা সংঘ ট্রাস্ট তৈরি হয়েছে, দেখুন বহুকাল পরে আজকে এরকম একটা ট্রাস্ট তৈরি হয়েছে।
যেখানে আমরা বঞ্চিত হচ্ছি, যেখানে পূর্ব ভারত বঞ্চিত, যেখানে ভারতবর্ষ যেভাবে স্বাধীনতা এসেছে। আমরা একটু পুরানো কথায় আমি যেতে চাচ্ছি। হরিচাঁদ গুরুচাঁদ কি করেছিলেন তার কারণ যে রূপরেখা স্বামীজি আপনাদের সামনে তুলে ধরেছেন এমন হৃদয় বিদারক। আমরা যদি দেখে একটু অতীতের দিকে তাকাই, সম্রাট অশোক সেই মহান ভারতবর্ষ আজকে কোথায়, যেখানে আজকে 25 লক্ষ বর্গ কিলোমিটার আজকে চীনা দখলে, ভারতের মতন এইরকম একটা ভূখণ্ড আজকে প্রায় চীনা দখলে রয়েছে। আজকে মায়ানমার আমাদের মধ্যে নেই, আজকে শ্রীলঙ্কা আমাদের মধ্যে নেই। সেই ভারতবর্ষ অখণ্ড ভারত টুকরো হতে হতে আজকে কোথায় দাঁড়িয়েছি আমরা? মাত্র 32,000 সামথিং বর্গ কিলোমিটার নিয়ে আমরা আজ অবস্থান করছি। তার একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন যে বাঙালি জাতি আজ কি অবস্থা, এরা কি অবস্থায় দিন কাটাচ্ছে, খণ্ড বিখণ্ড ভৌগোলিক সীমারেখা হচ্ছে। সুধী নাগরিক বৃন্দ, আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কোন প্রেক্ষাপটে এসেছিলেন? সম্রাট অশোকের যে অখণ্ড ভারত, সেই ভারত খণ্ডিত হতে হতে যখন দ্বাদশ শতাব্দীতে এই বাংলায় সনাতন ধর্মের মানুষ ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ ছিল না। 1200 খ্রিস্টাব্দে 1204 খ্রিস্টাব্দে কি হলো? আমরা দেখলাম 3 কোটি সনাতন ধর্মের বাঙালি, অল ওভার বাঙালি, তারা তার মধ্যে 2 কোটি তারা ধর্মান্তরিত হয়ে গেল। তারা ধর্মান্তরিত হিন্দু নামে পরিচিত। তারা অন্য কথা বলছে, তারা মুসলমান, কেউ খ্রিস্টান, এই সব নাম ধরে তারা আছে। কিন্তু সবই তো আমাদের এক আত্মার হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম। আমার পিতামহ, এই রক্ত আমার ধমনী শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। আজকে গুরুচাঁদ ঠাকুর কখন আসলেন? অষ্টাদশ শতকে যখন হরিচাঁদ গুরুচাঁদ আবির্ভূত হলেন। আজকে হরিচাঁদ গুরুচাঁদ যদি ওই সময় আবির্ভূত না হতেন, তাহলে আজকে বাঙালি জাতি, আজকে সনাতন ধর্মের কেউ থাকতো না। সেই 12দ্বাদশ খ্রিস্টাব্দে কি ঘটনা ঘটেছিল সেই গবেষণা আজকে আমাদের করা দরকার। আমরা যেসব কাগজপত্র দেখছি, যেসব বই পুস্তক দেখছি, যেসব সিলেবাস দেখছি, সেই সিলেবাসে বিন্দু মাত্র এইসব ইতিহাস নেই। বিকৃত মস্তিষ্কের ইতিহাস আমাদের সামনে তুলে ধরা হয়েছে। গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে ছোট করা হয়েছে। ওনার সেই সূক্ষ্ম সনাতন ধর্ম, আজকে অনেকে বলেন মতুয়া ধর্ম, মতুয়া ধর্ম বলে কিছু হয় না। স্বয়ং হরিচাঁদ ঠাকুর বলে গেছেন সূক্ষ্ম সনাতন ধর্ম। ভারতীয় সভ্যতার যে অনাদিকাল ধরে চলে আসছে সনাতন ধর্ম, সনাতন সভ্যতা, আজকে চীনও তাদের রাষ্ট্রপ্রধান বলে ইন্ডিয়ান রিলিজিয়াস কেম টু চায়না। ভারতীয় দর্শন, ভারতীয় আদর্শ গ্রহণ করে আজকে পৃথিবীর বহু দেশ তারা আজকে টেকনোলজিতে ব্রেন মস্তিষ্কে তারা অনেক এগিয়ে। আর আমরা কোথায় রয়েছি? আমরা খণ্ড খণ্ড হতে হতে যাচ্ছি। তাই হরিচাঁদ গুরুচাঁদ সেদিন যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে আজকে আমি তুষার শিকদার এইভাবে থাকতাম কিনা, আমার বাবা সে ওইভাবে থাকতে পারত কিনা জানি না। হয়তো আমরা ধর্মান্তরিত হয়ে যেতাম। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সেই দিন যদি জন্মগ্রহণ না করতেন। সুধী নাগরিক বৃন্দ, দেশ যখন স্বাধীন হয়েছে, চট করে কাশ্মীর আক্রমণ, সেই যুদ্ধে আমার পিতা ছিলেন। আর 15-20 মিনিট হলে পুরো কাশ্মীর দখল হয়ে যেত। এই প্রসঙ্গটা কিন্তু আসতাম না। আজকে স্বামীজির কথায় সেই প্রেক্ষাপট এসে গেল। সুধী নাগরিক বৃন্দ, আমার বাবার মুখে শোনা, আমি তখন শিশু, দিল্লির থেকে ফোন করেছে জওহরলাল নেহেরু, তোমরা যে যেখানে আছো সেইখানে এক কদম সামনে বাড়ানে কা নেহি। আমাদের সেই সময় যারা সৈনিক ছিলেন,
ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের অবস্থা অবক্ষয় হতে হতে আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি? আজকে এই সনাতন ধর্ম, ভারতীয় সভ্যতা যদি বাঁচাতে হয় তাহলে হরিচাঁদ গুরুচাঁদকে স্মরণ করতে হবে। আজকে বিশ্ব মতুয়া পরিষদ যে ট্রাস্ট তৈরি হয়েছে, এটা একটা স্বাধীন সত্তা, এখানে কোনো পারিবারিক ভিত্তি নেই। আমরা দেখেছি অনেক অর্গানাইজেশন পৃথিবীতে আছে, পারিবারিক ভিত্তিতে কোনো অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনকে ভর করে কোনো জাতি কোনো কালে উত্তরণ ঘটাতে পারেনি। গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে অভিভাবকহীন জাতি, এই বাঙালি জাতি পথে ঘাটে শিয়াল কুকুরের মতো মরছে, তাদের অভিভাবক নেই। বহুকাল পরে একটা ট্রাস্ট তৈরি হলো, যেটা সার্বিক একটা প্রতিষ্ঠান। এখানে কোনো পারিবারিক কোন রকম সেই ব্যবস্থা নেই। একটা সার্বিক প্রেক্ষাপট আপনাদের সামনে দেওয়া হয়েছে। আগামী দিনে এই বিশ্ব মতুয়া সেবা সংঘ ট্রাস্ট ফুলে ফুলে ভরে উঠুক, এ জাতি জেগে উঠুক, বাঙালি জাতি জাগক, হরিবল বলে সবাই ধ্বনিত হোক, ভারতীয় সভ্যতা বিকশিত হোক। হরিচাঁদ ঠাকুর পরিষ্কার ভাবে 37টা জাতিকে নিয়ে তিনি লড়াই করেছেন। বর্ণ বিভেদ তিনি মানেননি, তিনি বহিরাগত আক্রমণ যেগুলো ঘটেছে তার বিরুদ্ধে কথা বলেছে, সামাজিক পরিবর্তন চেয়েছে। গুরুচাঁদ ঠাকুর গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছে, হরিচাঁদ ঠাকুর নির্দেশে, যাতে এই মানুষরা দাঁড়াতে পারে। আজকে স্বামীজি যে কথা বলেছেন যে বাঙালি ছিল শ্রেষ্ঠ জাতি, সত্যি তো। আমরা যদি আরো এগিয়ে যাই, যদি বাংলার সেই আলেকজান্ডার সেই সময়কার কথা যদি মনে করি, কঙ্গরিডি নামে একটা রাষ্ট্র ছিল, এক দুর্ধর্ষ রাষ্ট্র। আলেকজান্ডারকে নিয়ে আপনারা পড়াশোনা করবেন, ওই রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। সেদিন এক দুর্ধর্ষ রাষ্ট্র যখন পৃথিবী উলঙ্গ, তখন এই বাঙালি জাতি ভারতীয় সভ্যতায় বলিষ্ঠ উদাহরণ রেখেছে। এবং সেই বাঙালি জাতির সেই কঙ্গরিডি আজ কোথায়? আমরা যখন পড়াশোনা করতে যাই সিলেবাসে, এই বাঙালি জাতির যে ঐতিহাসিক যে গৌরব উজ্জ্বল ইতিহাস, তার বিন্দু মাত্র পাওয়া যায় না। আমরা কোথায় আছি? স্বামীজির কথায় বারবার ফিরে আসতে হয়। আমার গুরুচাঁদ, আমার হরিচাঁদ আসুক, নেমে আসুক এই ধরাধামে। আমরা যারা বিচ্ছিন্ন হয়েছি, এই বিশ্ব মতুয়া সেবা সংঘ ট্রাস্টের পতাকা তলে দাঁড়িয়ে আমরা বিশ্বের সামনে এই ভারতীয় সভ্যতা, সনাতন ধর্ম আমরা তুলে ধরি। আর শুনুন, হিন্দু কোনো কমিউনিটি নয়, কেন এখনো আছে আফগানিস্তানে হিন্দু কুশ পর্বত, একটা ন্যাচারাল শব্দ, এটা কোনো কমিউনিটি নয়, এটা একটা ন্যাচারাল শব্দ বয়ে আসছে। বহু সময় বহু আক্রমণকারীরা আসছে, আমাদেরকে হিংসার চোখে দেখে এই হিন্দু শব্দকেও তারা বিকৃত করেছে। শুধু নাগরিক বৃন্দ, আমি একটু উত্তেজিত হয়ে গেছি স্বামীজির সেই দৃষ্টান্ত শুনে। আসুন, আমাদের বাঁচার একটা শেষ লড়াই, তা না হলে এই মাটিতেও আমরা কতক্ষণ টিকে থাকতে পারবো? অতীত ইতিহাস বলছে আমরা খণ্ড হতে হতে আমরা খণ্ডিত হচ্ছি। এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে। সে আদর্শ ভারতীয় সভ্যতা, সনাতন ধর্ম, আমরা হিন্দু জাতি, আমরা কোনো কমিউনিটি নই। ন্যাচারাল শব্দ, হিন্দু শব্দ, এর বিরুদ্ধে কোনো বিতর্ক চলে না। জয় ভারতীয় সভ্যতা, জয় হিন্দু সভ্যতা, জয় সনাতন ধর্ম। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আমার স্বামীজিকে নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় হরি বল। একটা কথা আছে না, বিবেকানন্দ বলেছিলেন যে একজন শূদ্রের ছেলের 10টা টিউশনি লাগবে, একটা উচ্চ বর্ণের ছেলের টিউশনি তো লাগবেই না, তার বাবা মা
বংশ পরম্পরায় তারা লেখাপড়া শিখে এসছে। কিন্তু একটা শূদ্রের ছেলে, তার বাবা টিপসই দেয়, তার মা আজকে এই হরিচাঁদ এবং গুরুচাঁদের কৃপায়, দয়ায়, চেষ্টায়, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বাবা সাহেবের চেষ্টায় আজ এখানে লেখাপড়া না জানা কোনো লোক পাওয়া যাবে না। একটা মিটিং আছে পরে, লেখাপড়া না জানা কোনো ছেলে পাওয়া যাবে না। সকলে স্কুলের আঙিনায় চলে এসছে। সুতরাং এই যে সফলতা, এই সফলতাকে আমাদের ধরে রাখতে হবে, আরো 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 উচ্চ জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্যে এই প্রচেষ্টা। এবং মাঝে মাঝে আমাদের কিছু কাজ করা লাগে। সেটা হলো কি, একটা প্রদীপ জ্বলছে, তা প্রদীপও আছে, তেলও আছে, সলতেও আছে, কিন্তু মাঝে মাঝে ছোট্ট একটা কাঠি দিয়ে ওই সলতেটাকে একটু এগিয়ে দিতে হয়। তাই নইলে ওই প্রদীপটা ঠিকঠাক চলে না। যতই তেল থাকুক, যতই বলতে থাকুক, বাড়ির লোক ভরা, কিন্তু একটু করে কাঠিটা দাঁড়িয়ে যদি এগিয়ে না দেওয়া যায়, ও কিন্তু ঠিক জ্বলে না। এই অনুষ্ঠানগুলোর তাৎপর্য, এই অনুষ্ঠানগুলোর প্রয়োজন ঠিক তাই। আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে আবার সচেতন করিয়ে দেয় যে আমরা কারা। ঋষি নমস, তার উত্তর শুনি আমরা, তার থেকে এসছে নমস সূত্র। সুতরাং আমরা হীন নই। আমাদের ভেতরে দীর্ঘকাল একটা রাজনৈতিক কারণে, সেই বল্লাল সেনের আমল থেকে লেখাপড়া থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। তাই যত মেধা বিকশিত হতে পারেনি। আজকে আপনি যান, একটা নার্সিং হোমে যান, একটা হসপিটালে যান, একটা যান, ডাক্তারদের নামের তালিকা দেখুন, নামগুলো আপনি দেখতে পারবেন যে সেখানে কি পরিমাণ সাধারণ ঘরের ছেলেমেয়েরা এগিয়ে এসছে। সুতরাং এই যে জাগরণ, এই জাগরণটা কিন্তু আমরা খুব খুব চাইছি। আমি আর দীর্ঘায়িত করবো না, কথা বললে প্রচুর সময় লেগে যাবে। আমাকে বলেছে যে আপনি একটা গান শোনাবেন। আমি একটা আত্মনিবেদনের গান গাইছি, নিজেকে সঁপে দেওয়ার একটা গান, ঈশ্বরের চরণে নিজেকে উজাড় করে দেওয়ার একটা গান। আমি চেষ্টা করছি গানটা গেয়ে আমার কথা আমি শেষ করব। হ্যাঁ, নমস্কার। আমি আরেকবার মাইক্রোফোনের সামনে স্যারের সম্পর্কে পরিচয় যেভাবে দেওয়া হয়েছে সেটা কতটুকু আমি বুঝতে পারিনি, আর একটু দেওয়া যায়। আমি যখন তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, এবার তুমি ফিরো না হে, এবার তুমি ফিরো না হে, হৃদয় কেড়ে নিয়ে রহ, হৃদয় কেড়ে নিয়ে রহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায়। যেদিন গেছে তোমার বিনা, তারে আর ফিরে চাই না, যাক সে ধুলাতে। যেদিন গেছে তোমার বিনা, তারে আর ফিরে চাই না, যাক সে ধুলাতে। এখন তোমার আলোয় জীবন মেলে, এখন তোমার আলোয় জীবন মেলে, যেন জাগি অহরহ, যেন জাগি অহরহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। কি আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, কি আবেশে কিসের কথা
গেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহ, তোমার আপন বাণী কহ, তুমি এবার আমায় লভ হে নাথ লভ, তুমি এবার আমায়। কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগিয়ার ফিরায় না, আমায় তার লাগিয়ার ফিরায় না, তারে আগুন দিয়ে দহ, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ, তুমি এবার আমায়। অনেক ধন্যবাদ। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান।